ভাবতে পারেন, তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে অফিস তৈরি হচ্ছে, আর সেই তৈরি হওয়া অফিসে তৈরি হচ্ছে অযোগ্যদের তালিকা। আমি এই কথা সিবিআই লিখিতভাবে সুপ্রিম কোর্টকে জানালো, এবং সমস্ত পদস্থ কর্তারা শিক্ষা দফতরে তাদের দায়িত্ব ছিল, একটা বড় অংশের দায়িত্ব ছিল যে ওই তালিকা রূপায়ণের। এই কথা সুপ্রিম কোর্টে জানাচ্ছে সিবিআই। আমি এর পরবর্তী পর্যায়ে আলোচনায় আসবো, কিন্তু আগে কি জানালো সিবিআই। 2.5 বছর আগে টাকার ও সোনার পাহাড়ের এই দৃশ্য রাজ্য রাজনীতির ইতিহাসের কালো অধ্যায় হিসেবে জায়গা করে নিয়েছে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় এখন যখন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তখন হাজার হাজার যোগ্য চাকরি প্রাপক ও চাকরি প্রার্থীদের জীবন অনিশ্চিত, অন্ধকার। আর এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে লিখিত আকারে তাৎপর্যপূর্ণ দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির তরফে সর্বোচ্চ আদালতে দাবি করা হয়েছে, তদন্তে জানা গেছে যে এজেন্টদের একটি সংগঠিত চক্রের মাধ্যমে ঘুষ নিয়ে অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল। এই ঘুষের টাকা এজেন্ট, এসএসসির আধিকারিক এবং তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে ভাগাভাগি হয়েছিল। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির অফিসে অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছিল, যা পরে এসএসসির সংশ্লিষ্ট আধিকারিকদের হস্তান্তর করা হয়েছিল। এতদিন সবাই বলে আসছিলাম যে র্যাঙ্ক জাম্পিং হয়েছে, ওয়েমার ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু সিবিআই দাবি করেছে যে ইন্টারভিউ মার্কসও কমিয়ে যারা ছিল তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন পার্থ চ্যাটার্জির বাড়িতে এগুলো করা হয়েছে, এবং পার্থ এই যে টাকার বিনিময়, এর সঙ্গে পার্থ চ্যাটার্জি এবং কমিশনের চেয়ারম্যান এদেরও ইনভলভমেন্ট আছে বলে সিবিআই দাবি করেছে। স্কুলে নিয়োগ দুর্নীতিকে বরাবর একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে কটাক্ষ করে থাকে বিরোধীরা। তবে দুর্নীতি যে কিভাবে সংগঠিতভাবে হয়েছিল তাও তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টে জমা দেওয়া সিবিআই রিপোর্টে। সেখানে বলা হয়েছে, পুরো ষড়যন্ত্রটি তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং তার সহ ষড়যন্ত্রীদের দ্বারা পরিচালিত হয়েছিল, যারা হলেন এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির পরবর্তী চেয়ারম্যান ও চেয়ারপারসন শর্মিলা মিত্র এবং সৌমিত্র সরকার, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির তৎকালীন সচিব ও চেয়ারম্যান অশোক কুমার সাহা, এসএসসির প্রোগ্রাম অফিসার পর্ণা বসু এবং সমরজিৎ আচার্য সহ অনেকে। এছাড়াও আর্থিক লেনদেনের প্রসঙ্গে সিবিআই রিপোর্টে দাবি করা হয়েছে, তদন্তের সময় এসএসসির অভিযুক্ত অফিসার এনসিপিএল বা নাইসা কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড ও মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে আদান প্রদান হওয়া বিভিন্ন ইমেল সহ ডিজিটাল তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও তদন্তের সময় কিছু ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা থেকে প্রমাণ হয় অযোগ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া টাকা অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আদান প্রদান হয়েছিল। শুধু কি পার্থ চ্যাটার্জি? যৌথ দায়িত্ব মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে পার্থ চ্যাটার্জি, শান্তিপ্রসাদকে অ্যাপয়েন্ট করেছিলেন তো মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী যৌথ দ্বৈরথ বাংলার যুব সমাজের সর্বনাশ করা হয়েছে। অভিযোগ গুরুতর, সেটা প্রমাণের দায়িত্ব সিবিআই এর। এটাও ঠিক, অনেক সময় যেগুলি কোর্টে বলা হয় বা প্রাথমিকভাবে যেগুলো বলা হয় সেগুলো শেষ পর্যন্ত দেখা যায় ইনভেস্টিগেটিং এজেন্সি প্রমাণ করতে পারেনি। কিন্তু আমরা এই বিষয়টায় ঢুকবই না। এই বিষয়টা কোর্টের বিষয়, তদন্তের বিষয়। যার বা যাদের বিরুদ্ধে সিবিআই এই অভিযোগ এনেছে তিনি বা তাঁরা এবং তাঁদের আইনজীবীরা এর উত্তর দেবেন। কিছু লোভী ষড়যন্ত্রকারী পদস্থ ব্যক্তি আর টাকার বিনিময়ে শিক্ষক হয়ে যাওয়া কয়েক হাজার মানুষের জন্য এই হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীরা কেন দিনের পর দিন এই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাবে? তাদের এই হেনস্থার দায় কি রাজ্য সরকার এবং এসএসসি নেবে? শৌভিক মজুমদার, আশাফুল হোসেন ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অর্ণবের কাছে আসবো। অর্ণব, সত্যিই যদি তৎকালীন শিক্ষামন্ত্রীর বাড়িতে অফিস তৈরি করে অযোগ্যদের তালিকা তৈরি হতো, তাহলে সরকার কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত চুরি বা ব্যক্তিগত দুর্নীতি এই বলে দায় ঝেড়ে ফেলতে পারে না। তার কারণ তিনি ওই অফিস তৈরি করেছেন আর তালিকা তৈরি করেছেন শিক্ষামন্ত্রী হিসেবে তার মন্ত্রিত্বের ক্ষমতা বলে এক, এবং একই সঙ্গে তিনি পার্টির মহাসচিবও ছিলেন। একদমই তাই, এবং পার্টির মহাসচিব ছিলেন শুধু না, তিনি ওই দায়িত্বটা যখন পালন করছেন সেই দায়িত্বের
জায়গা থেকে তিনি এমন একটা নেক্সাস তৈরি করেছেন, সেই নেক্সাসের মধ্যে দিয়ে তিনি এই অন্যায় কাজগুলো করেছেন এবং তার চারপাশে বেশ কিছু লোকজনকে তিনি ঝুঁকিয়ে নিয়েছেন। এই যে একটা কিন্তু শিক্ষামন্ত্রী গোটা সিস্টেমটাকে ব্যবহার করছেন, সেটা অন্য কেউ জানে না, সেটা সরকারের কেউ জানতে পারছে না, পুলিশ জানতে পারছে না, এটা হতে পারে? এত বড় নেক্সাস চলছে ঘুষে, তার ফলো পাচ্ছেন, তিনি এখনো পর্যন্ত আইনের আওতায় রয়েছেন, এখনো পর্যন্ত তিনি পুরোপুরি ছাড় পাননি, যদিও এই কেসে আমরা দেখতে পেয়েছি আরো বেশ কয়েকজন পাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি একা ছিলেন, এটা কি সম্ভব? এটা বিশ্বাসযোগ্য? মানে এখানে কিছু কিছু ক্ষেত্রে তো এরকম হয় যে যিনি ওই দপ্তরের মন্ত্রী, তিনি কোথাও তার হাতে সেই ক্ষমতাটা পেয়ে তিনি এমন অপব্যবহার করছেন, তিনি সেই পাওয়ারটাকে মিসইউজ করছেন। বছর খানেক আগে তোমার যুক্তি তক্কতে এসে আমি ডাস্টবিন থেকে পাওয়াটা কাগজ দেখেছিলাম, মনে আছে? সেই ডাস্টবিন থেকে পাওয়া কাগজে আমি দেখেছিলাম এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করার কথা। সময় একটা বেসিক কোশ্চেন আছে তোমাকে এবং তোমার দর্শকদের কাছে আমার প্রশ্ন, ধরো আমার এগেনস্টে কেউ কমপ্লেন করলো তোমার কাছে, সে কমপ্লেনের স্টেপ নেবে তুমি, তো অদ্ভুতভাবে দেখা যাচ্ছে তোমার কাছে যে কমপ্লেনটা করা হয় তার কপি আমার বাড়ি থেকেই পাওয়া যাচ্ছে। কে দেবে? তুমি দিয়েছো। মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন হয়েছিল যে পার্থবাবু দুর্নীতি করছে, সে কমপ্লেনের কপি পার্থবাবুর বাড়িতে গেল কি করে? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এই সোকল্ড সেক্রেটারি জেনারেল, এই সুপার অ্যাডভাইজারি কমিটি যেটা ছিল, অ্যাডহক কমিটির অ্যাপয়েন্ট করা হয়েছিল, কে করেছিল? 2019 সালে ভোটের আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, ওনার নেত্রীরা গান্ডে পিণ্ডে গিলছিলেন আহারে বাংলায়, আমাদের একটা বোন তিনি প্রেগনেন্ট ছিল, তার মিসক্যারেজ হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বললেন এখন তো ভোট চলছে, আমি ব্যবস্থা করে দেবো, পার্থ দেখে নিও। অ্যাপয়েন্ট হলো সেই কমিটিটা, সেই কমিটিটা চুরি করলো, ছেলে মেয়েরা চিল্লে বললো দুর্নীতি করেছে। মমতা জানতেন না, মুখ্যমন্ত্রী জানতেন না, এতগুলো অভিযোগ হয়েছে, মুখ্যমন্ত্রী কিছুই জানতেন না, নাটক হচ্ছে। আজকে খালি পার্থবাবুকে কেন বলা হচ্ছে? আমি আবার প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ ছিল পার্থবাবুর নামে, এই অ্যাডভাইজারি কমিটি অ্যাপয়েন্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চিঠি পার্থবাবুর এগেন্সটে চিঠি মানে পার্থবাবুর কাছে দিলেন কে? মমতা ছাড়া আর কেউ দিতে পারেন না। তাহলে এগুলো উনি দায় গত 2 মিনিট ধরে তুমি যা বললে, এই সবগুলো প্রমাণ করার দায়িত্ব আর বের করার দায়িত্ব ছিল সিবিআই। জমা হয়েছে তো, কত দূরে জমা হয়েছে তো, চার্জশিটে দেখা হয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আমি যেটা বলবো সুমনদা, সেটা হচ্ছে যে মানে উনি যে অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই অপরাধের ফল অনেক মানুষ পেয়েছে, এটা তো জানি আমরা। এবং 21 সালে যখন নতুন সরকার এলো তখন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে, তারপর তিনি গ্রেফতার হয়েছেন। আমি বলছি যে এই একটা লোক দলের মহাসচিব, সেই ক্ষমতা ভোগ করার জায়গা থেকে তাকে কিন্তু সরানো হয়েছে, তারপর তিনি গ্রেফতার হয়েছেন। দল তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছে এবং তার বিরুদ্ধে আমি বলছি গ্রেফতার হওয়ার 6 দিন পরে দল সরিয়েছে, আগে কোথায় সরিয়েছে? শিক্ষামন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখো আমি তোমায় একটা কথা বলি, এই যে পার্থ চ্যাটার্জি বলো, কল্যাণময় গাঙ্গুলি বলো, সুবীরেশ ভট্টাচার্য বলো, এই যে নেক্সাস যেটা যে এসএসসির যারা আধিকারিক আছে এবং দালাল যারা এজেন্ট আছে, এভরিবডি ইজ ইন লিগ উইথ দিস করাপশন মানি। হ্যাঁ, কিন্তু তরুণ তো তার উপরে উঠলো। আমি বলছি সেইটা সিবিআই এর তো বের করা দায়িত্ব। কতগুলো নথি মহরতি আছে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের উপরে রিপোর্ট দিয়েছে। হ্যাঁ, তুমি বলো যে লিডার অফ দ্য ক্যাবিনেট যখন ঠিক হলো যে তাহলে অযোগ্য লোকরা যদি বের করে দেওয়া হয়, তাহলে অযোগ্য লোকরা খাবে কি? দয়ার সাগর তিনি ওখান থেকে বলা হলো, ক্যাবিনেট লিডার বললেন, ক্যাবিনেটের ডিসিশন হলো সুপার নিউমারারি পোস্ট করবে। এবং হোয়াট ইজ সুপার নিউমারারি? সেটা হচ্ছে হুইচ এক্সিডেড দি এক্সিস্টিং ভ্যাকান্সি। এক্সিস্টিং ভ্যাকান্সির বাইরে গিয়ে অতগুলো পোস্ট ক্রিয়েট করা হলো টু অ্যাকোমোডেট দেম। তার মানে কি? তার মানে একবারে রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্ব থেকে আরম্ভ করে সবাই এই যে অন্যায়, এই যে অপরাধমূলক কাজটা, কারণ কি তুমি ওএমআর শিপ ডেস্ট্রয়, তোমার আউট অফ প্যানেল তাদের নিয়োগ করা হয়েছে এবং 53 থেকে 53 পেয়েছে সেগুলো পর্যন্ত করা হয়েছে। আর পঙ্কজ বনশালের তত্ত্ব কিন্তু বিকজ সুপ্রিম কোর্ট ইজ ইন এ ফিক্স, সুপ্রিম কোর্ট ইজ ইন এ ডিলেমা, সুপ্রিম কোর্ট কি করবে ভাবতে। সুপ্রিম কোর্ট তো বনশালের তত্ত্বতেই জিজ্ঞাসা চিহ্ন মেরে দিয়েছে। ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বলছে, কিন্তু সুপ্রিম কোর্টের মাথায় এটা কিন্তু ঘুরছে যে লেট 100 guilty people go unpunished, but no innocent should be punished.
এখন কিন্তু সেটাই কিন্তু মেইন ক্রাইটেরিয়া হয়ে একদম। কিন্তু আমি বলছি আমার শেষ দুজন বক্তা লার্জার কনস্পিরেসির কথা বললেন, কিন্তু লার্জার কনস্পিরেসির রিপোর্ট কিছু সিবিআই সুপ্রিম কোর্টে দিয়েছে আমাদের অন্তত জানা নেই। আমি বলছি এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদন, যেটা আরও মারাত্মক, পার্থ চট্টোপাধ্যায় যে কোনো দিন খুন হয়ে যেতে পারেন, তার জীবন সংশয় আছে, এ কথা ক্যামেরার সামনে শুধু নয়, একেবারে রাজ্যপালের কাছে চিঠি দিয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি জানালেন। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে পার্থর আড়ালেও লুকিয়ে আছে, যেটা বারবার তারা বলেন। কিন্তু সিবিআই কি করছে এবং কুণাল ঘোষের পাল্টা কটাক্ষ পাশাপাশি দেখাবো যে গোটা চক্রান্তটা বিজেপি করছে না তো। দেখুন, প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে, কিষেনজি করার কোথাও চক্রান্ত আছে। কাজের সময় কাজী, কাজ ফুরলে কিষেনজি। এনকাউন্টারে মাওবাদী নেতা কিষেনজির মৃত্যু নিয়ে শাসককে এভাবেই খোঁচা দেয় বিরোধীরা। এবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের মুখ বন্ধ করতেও কিষেনজি কৌশলের আশঙ্কা করছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রাজ্যপালের কাছে চিঠি লিখে এই আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যিনি এসএসসি দুর্নীতিকাণ্ডের মূল অভিযুক্ত, তাকে এসএসকেএম এর মতো সরকারি হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্নীতিতে যুক্ত থাকা তৃণমূল নেতাদের কাছে এসএসকেএম হাসপাতাল দীর্ঘদিন ধরেই নিরাপদ আশ্রয়স্থল, কিন্তু এক্ষেত্রে হঠাৎ স্থানান্তর অত্যন্ত সন্দেহজনক। প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে। আমারও বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি তাকে কোথাও না কোথাও কিষেনজি করার কোথাও চক্রান্ত আছে। আমি কয়েকদিন আগে প্রেসের মাধ্যমে আমি পার্থ চট্টোপাধ্যায়কে আহ্বানও করেছিলাম যে আপনি এই পাপ ঘোচাতে পারবেন না, সম্ভব নয় কিছুতেই, তবুও আপনি যদি রাজসাক্ষী হয়ে যান তাহলে কোথাও না কোথাও 1-2% আপনার কমতে পারে। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে মনে হয় ইমিডিয়েট তাকে যদি সুরক্ষা না দেওয়া হয় তাহলে অনেক কিছু হতে পারে। যত অশিক্ষিত লোক হলে যা হয় তাই সব বলে যাচ্ছে। পার্থ চ্যাটার্জি যদি ওর কাছে সিকিউরিটি চেয়ে থাকে তাহলে ওরা সিকিউরিটি দিয়ে দিক পার্থ চ্যাটার্জিকে। ওর অত দরদ যখন ও সিআইএসএফ দিয়ে পাঠিয়ে দিক। ফুটবল মাঠের সমীকরণ টেনে এনে পার্থ চট্টোপাধ্যায়কে মুখ খুলতে আহ্বান জানাচ্ছে বিজেপি। পার্থ চট্টোপাধ্যায় একটা হাফ ব্যাকের পজিশনে ছিল, কিন্তু যারা ডিফেন্ডার ছিল, যারা একদম ফরওয়ার্ড লাইনে ছিল, তারা কোথায়? তাদের তো ধরতে হবে। একাই পার্থ চ্যাটার্জি এত বড় কাজ করেছে, এটা কি বিশ্বাসযোগ্য? একটা বিকৃত প্রচার সামনে আনার চেষ্টা। আরে যার সম্পর্কে করছেন তিনি যদি কোথাও নিরাপত্তার অভাব বোধ করেন বা কোনো সমস্যা হয় তো তিনি তো আদালতকে জানাবেন, আদালতে তো তিনি পার্টিসিপেট করেন। সন্দেহ হচ্ছে যারা আগ বাড়িয়ে এসব বলছে তারা কোনো প্লট তৈরি করছে কিনা বা তাদের কাছে কোনো পরিকল্পনা থাকছে কিনা সেগুলো তারা বলতে পারবেন। 2 বছর 6 মাস 20 দিন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি আরএন টেগর হাসপাতালে চিকিৎসাধীন। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার তরুণের কাছে যাব। তরুণ, এক হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় মুখ খুললে অনেকে ফাঁসতে পারে, বারবার দেখছি নেতারা বলছে। শ্রমিক ভট্টাচার্য বলছেন পার্থ হলেন হাফ ব্যাক। আমি বলছি কিন্তু ডিফেন্ডারকে, ফরওয়ার্ডকে এ বের করার দায়িত্ব তো আবার সিবিআই। সুমনদা, পার্থবাবু যাবে এখনো বাবুই বলছি ভদ্রতা, অ্যারেস্ট ফার্স্ট ফোনটা কাকে যেন করেছিলেন? ফার্স্ট ফোনটা কাকে করেছিলেন সেটা নিয়ে কত গোসা হয়েছিল। কেন মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন? কুণালবাবু কত বড় বড় কথা বলেছিল। দেখো, এই মামলার সাথে আমরা তো সরাসরি যুক্ত আছি, মানে পিটিশনারদের হয়ে বেশ কিছু রিপোর্ট আমাদের কাছে এসেছিল। সেই রিপোর্টগুলো সিবিআই বারবার কোর্টে দিয়েছে। সে কোর্টে যখন রিপোর্টগুলো দিয়েছে, কার কার নাম আছে, কি আছে, টোটাল কনস্পিরেসি কী আছে, অনেকটাই কোর্টের সামনে আছে। আমি আবার বলছি, পুরোটা চলছে, কিন্তু মনিটরিং এটা চলছে, কোর্টের তত্ত্বাবধানে চলছে। সুতরাং এত তাড়াতাড়ি একদম তুমি আমার একটা কথা বলো, চার্জশিটে একটা হেভিওয়েটের নাম বলো যিনি তোমাদের ভাষায় ডিফেন্ডার অথবা ফরওয়ার্ড, কোথায়? না, তুমি যে চার্জশিটে উল্লেখের কথা বললে, টেলিফোন নাম্বার 2 বছর হয়ে গেছে। তার দুটো আসপেক্ট আমি বলছি, দুটো আসপেক্ট। ফার্স্ট আসপেক্ট, ডিরেক্টলি ইনভলভমেন্ট যারা আছে এদেরকে পাওয়া গেছে। খাটের তলা, গার্লফ্রেন্ডের বাড়ি, খেলনাগুলোতে আমি যাচ্ছি না, যে টাকাগুলো পাওয়া গেছে এগুলো ডাইরেক্ট দেখা গেছে। সেকেন্ড একটা লার্জার অ্যাসপেক্টও আছে। লার্জার অ্যাসপেক্ট আসতো না, আমি ভেবে নিতাম আমার মুখ্যমন্ত্রী অত্যন্ত সহতার প্রতীক, উনি লেখেন, আমি মনে করতাম যদি না সুপারনিউমারি পোস্টটা ক্রিয়েট হয়ে যেত। এই টোটাল অ্যাসপেক্টগুলো চলছে। কাকুও আসতো না, কাকুর ভাইপোও আসতো না। আমি আবার বলছি, প্রাইমারি, সেকেন্ডারি সবকটা আলাদা আলাদা করে ধরাটা কিন্তু বোকামি। আজকে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত হতো না যদি এগুলো না আসতো। সবকটা আমি যে রিপোর্ট ফাইল হয়েছে, আমি নাম করিতে বাধ্য হচ্ছি। চন্দ্রনাথ সিনহা, তার নাম হাইকোর্টের রিপোর্টে ফাইল হয়েছে।
বাপ্পাদিত্য কাউন্সিলর, তার নাম হাইকোর্ট রিপোর্ট ফাইল হয়েছে। আচ্ছা দেবরাজ, তার নাম হাইকোর্টে রিপোর্টে ফাইল হয়েছে। আমি নামগুলো বললাম, কাউন্টার করুক আমাকে। না, উইটনেস হিসেবে না, অ্যাকিউজড হিসেবে। অ্যাকিউজড হিসেবে, তারা বেনিফিশিয়ারি, তারা এজেন্ট যাদের নামও বলছে, যদি তাদের বক্তব্য থাকে সমানভাবে দেখাবো। আমি এই কথাই বলতে চাইবো যে উনি কি বলছেন সেই অনুযায়ী তো একটা কোনো সাবজুডিস ম্যাটার চলে না। স্বাভাবিকভাবে যদি তদন্ত যারা করছে তাদের কোনো বক্তব্য, তাদের যদি আমার কাছে জিজ্ঞাসাবাদ থাকে সেটা আমি বলবো। তরুণজ্যোতি তিওয়ারি কি বলছে আমি সেটা নিয়ে কোনো উত্তর দেবো না। আমি তখন যেটা বলতে যাচ্ছিলাম যে 23শে জুলাই 2022 উনি অ্যারেস্ট হয়েছেন, তখন কিন্তু তাকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 21 সালে নতুন সরকার আসার পরপরই তাকে ওই দপ্তর থেকে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, অন্য দপ্তর দেওয়া হয়েছিল তাকে। আমি বলছি দল কিন্তু তার আগেই একটা সিদ্ধান্ত তাকে নিয়েছে। দলের মহাসচিব বা শিক্ষামন্ত্রী মাসের পর মাস ধরে 50 কোটি 12 কিলো সোনা করলো, সেখানে ফেস লসের ব্যাপার না, এটা ব্যক্তিগত দুর্নীতি, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য কোনোভাবেই নয়। এবং সেটা নিয়ে এত অভিযোগ এসেছে এবং সেই অভিযোগগুলো বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন স্তরে বলুন বা রাজনৈতিক স্তরে বলুন, যেভাবে এসেছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি প্রথম কথা বলছি। দ্বিতীয় কথাটা হচ্ছে যে একজন সাংসদ বিজেপির, তিনি যেভাবে বলছেন যে তার প্রাণ সংশয় হচ্ছে, প্রাণ সংশয় কার কাছ থেকে? মানে এটা কি উনি কোন থেকে জায়গা থেকে জানতে পারছেন? নাকি অভিযোগটাই কি এই ব্যাপকের থেকে এসছে? যে মধ্যপ্রদেশে যখন বিজেপি সরকার ছিল প্রায় 150 জনের মৃত্যু হয়েছিল, এবং সেটা কি ঢাকার জন্য? নিয়োগ দুর্নীতি ঢাকার জন্যই। কিন্তু নিয়োগ দুর্নীতি ঢাকার জন্য বিভিন্ন লেয়ারে, বিভিন্ন স্তরে, বিভিন্ন সরকারি, বিভিন্ন আধিকারিক এবং অন্যান্য লোকজন, যারা সমস্ত লোকজন জড়িয়ে ছিল, তাদের একে একে করে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। মনে কি তার থেকে বলছেন? মানে এটা তাদের অভ্যেস আছে, অভ্যেস আছে এই ধরনের কাজ করা। আমি জয়ন্ত কাছে যাবো। জয়ন্ত, এক হচ্ছে যে টাইমিংটা, 2 বছর 6 মাস 20 দিন ধরে জেলবন্দি আছেন পার্থ চট্টোপাধ্যায়, এই মুহূর্তে আরএনটে করে চিকিৎসাধীন। আমি বলছি যে তার মুখ এখন বন্ধ করা হতে পারে, এখন তাকে সরিয়ে দেওয়া হতে পারে, এটা কেন জল্পনায় আসছে? কেন একজন বিজেপি সাংসদ রাজ্যপালকে চিঠি লিখছেন? ওয়াই নাও? এটা আমি বলতে পারবো না। এই কারণে অনেক সময় দেখি যে নেতা মন্ত্রী সাংসদরা আড়ালে চলে যান বা একেবারে জলের নিচে থিতিয়ে পড়েন, তারা আবার ভেসে উঠবার জন্য কখনো না কখনো কোনো না কোনো মন্তব্য করেন। আগামী কয়েকদিন হয়তো ওনার মন্তব্যটাই দেখানো হবে বিভিন্ন চ্যানেলে, উনি একটু ভেসে উঠবেন। এবারে আমি তোমাকে একটা কথা বলি, তুমি 2 বছর 6 মাসের একটা তথ্য দিলে, গত 2 বছর আগে ঠিক তোমার চ্যানেলে বিভিন্ন সময় আমরা হইচই করেছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে যদিও সিবিআই এর হাতে কোনো জাদুদণ্ড নেই, তবু আমরা বিভিন্ন বড় বড় মামলার ক্ষেত্রে আমরা সিবিআই চাই। রাজ্য পুলিশের কাছ থেকে বা সিআইডির কাছ থেকে তদন্ত চলে যাক সিবিআইতে, সিবিআই এর কাছে গেলে নিরপেক্ষ তদন্ত ফল পাবো, এটা আমরা আশা করি। কিন্তু আজকে 2 বছর 6 মাস বাদে আমি বলছি এখানে বসে যে সিবিআই এর ভূমিকা অনেক হতাশাজনক। লার্জার কনস্পিরেসি নিয়ে কথা বলছে তরুণজ্যোতি, লার্জার কনস্পিরেসি নিয়ে সিবিআই এই 2.5 বছরে কতটা এগিয়েছে, কটা অ্যারেস্ট তারপরে হয়েছে, কেন একটার পর একটা মামলা থিতিয়ে যাচ্ছে? শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, কোথায় তারা গেল? আজকে যাবতীয় মনিটরিং আমি তো দেখছি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করছে, তাহলে সিবিআই কি করছে? আরজি কর ইস্যুতে সিবিআই এর ভূমিকা দুঃখজনক, হতাশাজনক। কি করেছে তারা, এবং সেটা মাননীয় বিচারক অনির্বাণ দাস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কাজে আজকে যদিও আমি কোনোদিনই সিবিআই এর আইনজীবী ছিলাম না, আজকে আমি সিবিআই এর হয়ে কোনো ভালো কথা বলতে পারবো না। গত 2 বছর 6 মাসে অনেক পট পরিবর্তন হয়েছে। আজকে সাধারণ মানুষ হিসেবে আমরা না রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পেরেছি, না সিবিআই এর কাছে পেরেছি। কি করেছে সিবিআই? মহামান্য কলকাতা হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট একবার সিবিআইকে গালাগালি দেননি, বলেননি যে তোমরা সঠিক পথে তদন্ত করছো না। এটা কি কোর্টের দায়িত্ব? কোর্ট একটার পর একটা চোর ধরে বেড়াবে, নাকি তদন্তকারী দল চোর ধরে বেড়াবে? একদম। এই সংশয় আমি দুটো শব্দ একটু আলাদা করে রাখি, তার কারণ আমার পরের দুটো প্রতিবেদন সেই দুটো শব্দ বারবার আসবে। একটা শব্দ দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, নিরাপত্তাহীনতা। আরেকটা শব্দ এই মাত্র জয়ন্ত বলল, হতাশা। কেন দুটো শব্দকে একটু সরিয়ে রাখলাম দেখাবো, কিন্তু তার আগে আজকে এই টেট উত্তীর্ণদের প্রতিবাদ সভা কি বলছেন তারা দেখব। সল্টলেকে সেন্ট্রাল পার্কে সদ্য শেষ হয়েছে বইমেলা, তার উল্টো দিকে এবার চাকরি প্রার্থীদের বেকার মেলা। সার দিয়ে চলছে চপ ভাজা, কেউ আবার বিক্রি করছেন ঝালমুড়ি কিংবা ঘুগনি। নিয়োগের দাবিতে মঙ্গলবার এমনই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি করলেন 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। 2022 সালে টেট উত্তীর্ণ যারা রয়েছেন
তারা এদিন তাদের নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন এবং প্রতীকী আন্দোলন। তারা আলাদাভাবে চপ ভাজার একটা জায়গা তৈরি করেছেন, তারা এটা একটা প্রতীকী বেকার মেলা তারা করছেন, বিভিন্ন স্টল তারা এখানে দিয়েছেন, তারা চপ ভাজছেন। আমাদের দাবি 2017 সালের পর দীর্ঘ 5 বছর রাজ্যে টেট ছিল না, টেট নেয়নি। দীর্ঘ 5 বছর পর 2022-এর ডিসেম্বর মাসে টেট হলো, রেজাল্ট পাবলিশ করে দাবি জানানো হয়েছিল বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। কিন্তু অলরেডি আমরা টেট কোয়ালিফাই করে 2 বছর পার করে ফেলেছি, ইন্টারভিউ হয়নি। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন যে ইন্টারভিউটুকু দিন, নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউটুকু দিন। চাকরি প্রার্থীদের দাবি তারা 2022-এ প্রাথমিক টেট উত্তীর্ণ, 2 বছর হয়ে গেলেও এখনো তাদের নিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি করছেন তারা। মঙ্গলবার সল্টলেকে অবস্থান বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা। আপনারা বেকার মেলা কেন করছেন? আজ আমাদের 7 বছর হয়ে গেছে টেট হয়েছে, আজকে আমরা রাস্তায় বসে আছি। এতদিন আমাদের স্কুলে চলে যাওয়ার কথা, আমাদেরকে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2বার নিয়োগ হবে, বছরে 2বার করে টেট হবে, প্রত্যেক বছর কোনো টেট পাস ছেলে মেয়ে বসে থাকবে না। আজকে 50,000 শূন্য পদের দাবিতে আজকে রাস্তায় নামতে হচ্ছে। আজকে আমাদের মাননীয় বলেছেন তোমরা চপ বেচো, মুড়ি বেচো, ঘুগনি বেচো, তোমাদের লাভ হবে। আমরা স্কুলে যেতে চাই, আমরা ভাতা নয় ভাতার বদলে আজকে আমাদের নিয়োগ চাই। আমরা এই বেকার মেলা করে মাননীয়কে বুঝিয়ে দেবো আমাদের স্কুলে যাওয়া দরকার। যারা আজকে আন্দোলন করছেন, যারা চাইছেন যে ইন্টারভিউ কবে হবে, তারা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে রিট পিটিশন দাখিল করেছিলেন। মহামান্য কলকাতা হাইকোর্ট তাদের প্রেয়ারটাকে ডিসমিস করেছেন এবং বলেছেন যে নোটিফিকেশন বের করার সম্পূর্ণ প্রেরোগেটিভ হচ্ছেন সরকারের। সরকার যখনই নোটিফিকেশন দেবেন আপনারা তখন অ্যাপ্লাই করবেন। আদালতের অনুমতি না মেলায় এদিন ইন্দিরা ভবনের সামনে প্রতীকী কর্মসূচি করেন চাকরি প্রার্থীরা। মঙ্গলবার বেলা 12টা থেকে চপ ভেজে শুরু হয় প্রতীকী প্রতিবাদ, চলে প্রায় সন্ধে পর্যন্ত। চাকরি তিনি দিতে পারবেন না, তার জন্য তিনি ওবিসিতে যে জটটা পাকিয়ে দিয়েছেন, 77টা মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে গিয়ে পুরো ওবিসি রিজার্ভেশনটাকে ঘেঁটে দিয়েছেন। উনি আর চাকরি দিতে পারবেন না। শিক্ষিত ছেলে মেয়েরা তারা কি করবে? বেচারা গোবাচারীরা, তারা সিম্বলিক প্রোটেস্ট করছে, ইস্যুটাকে বাঁচিয়ে রাখছে। একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে করা। মাননীয় মুখ্যমন্ত্রী চান দ্রুত নিয়োগ। বহু লোক বহু মামলা করে আটকে রেখেছে, কারা মামলা করেছে আপনারা জানেন। তারা চান এই ধরনের কিছু দৃশ্যের অবতারণা করে রাজনীতি করতে। তো এগুলো তাদের ইভেন্ট। আমরা চাই যোগ্যরা চাকরি পাক। আন্দোলন চলছে বছরের পর বছর, নিয়োগ কি হবে, হলে কবে, সেই উত্তর নেই কারো কাছে। অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কেন বললাম দুটো শব্দ? নিরাপত্তাহীনতায় আসি। অন্যতম এক হচ্ছে যে যারা 26,000 ছেলে মেয়ে চাকরি পেয়েছে তার একটা বড় অংশ যোগ্যতার থেকেই পেয়েছে, এবং তারা এখন রাতে ঘুমোতে পারছে না। যে কোনো মুহূর্তে কার্যত তাদের চাকরির ভাগ্য সুতোয় ঝুলছে, যে কোনো মুহূর্তে চাকরি চলে যাবে। এদের প্রত্যেকের মোটামুটি একটা ইএমআই হয়ে গেছে, সংসার হয়েছে, কর্মস্থল থেকে অনেকে শিফট করে যেখানে চাকরি করেছেন পুরনো বাড়ি শিফট করে কর্মস্থলে এসে থাকছেন, তাদের নিরাপত্তাহীনতা। আর দুই হচ্ছে জয়ন্ত বলল হতাশা। সত্যি তো হতাশা। 2022 আর 23-এ পরপর 2বার টেট হয়েছে, নিয়োগ হয়নি। পরীক্ষা দিচ্ছে, নিয়োগ হচ্ছে না। শূন্যপদ শূন্য থেকে যাচ্ছে, আশা শূন্য থেকে যাচ্ছে। এই দুটো অদ্ভুত দাঁড়িপাল্লার দুদিকে এই মুহূর্তের মানে যারা চাকরি প্রার্থী যুব সমাজ এই রাজ্যে খুবই ভয়ঙ্কর অবস্থা। ইনফ্যাক্ট সুমন, আমি কিন্তু আমার নিজের ক্লিনিকেও এমন অনেক মানুষ পাচ্ছি যারা অনেক সময় এসে এটা বলছেন যে আমি জানি না এরপর আমার এই চাকরির কি ভবিষ্যৎ। কারণ সত্যিই তো আমাদের একটা জীবন ধারণের পথ যাপন তৈরি হয়ে যায়, তাতে একটা আগাগোড়া বদল চলে আসবে ভাবলেও তো আতঙ্কিত হতে হয়। এবং আমরা যখন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি, মানসিক স্বাস্থ্য ভালো রাখা কিন্তু শুধু ব্যক্তির দায় নয়, তাকে সেই মানসিক শারীরিক সুরক্ষা দেওয়া অ্যাবসলিউটলি রাষ্ট্রের দায়। যেন তোমার সমস্ত নিয়ে নেওয়া হবে কিন্তু তোমায় কিন্তু ভালো থাকতে হবে, এই বা কোন দেশি নিয়ম। এবং খুব সম্প্রতি আমরা অনেক ধরনের এই ধরনের রিসার্চ এবং আলোচনায় এটাও পাচ্ছি যে যেখানে যেখানে আর্থিক সুরক্ষা রয়েছে সেখানে মানসিক স্বাস্থ্য বেটার রয়েছে। বহু সময় আমরা দেখছি এমনকি আত্মহননের মতন ঘটনাও অনেক কম ঘটছে। আমি বলবো এই নিরাপত্তাহীনতা এবং এই দুশ্চিন্তা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু এইরকম পরিসরে দাঁড়িয়ে যখন আমাদের হতাশা গ্রাস করে, সামটাইমস এক্সিস্টেন্স ইজ রেজিস্ট্যান্স। এবং আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে মাঠ ছেড়ে না গিয়ে
থেকে গিয়ে আমাদের প্রতিরোধকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এবং এই যে ফর্মুলাগুলো নিয়ে কথা হচ্ছে সেগুলো তো মানে আমি বলছি কারুর 4 বা 5 বছর পর আর পরীক্ষায় বসার সেই চর্চা নাই থাকতে পারে, যে দুর্ধর্ষ পরীক্ষা দিয়েছিল তার মানে পরীক্ষায় বসার সেই পারফরমেন্স নাই থাকতে পারে। হ্যাঁ, আমি বলছি যে এই তো নানা একেবারেই থাকতে পারে। এবং আমি যখন প্রতিরোধের কথা বলছি, এটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক আন্দোলন বলছি না, আমাদের প্রত্যেকের একটা নিজস্ব রাজনীতি থাকে। আমি সেই ব্যক্তি রাজনীতিরও কথা বলছি যেখানে সে জানবে যে হ্যাঁ, জীবনে এই যে একটা অসম্ভব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমায় যেতে হচ্ছে, যেখানে একটা বিরাট সিস্টেমিক ফেলিয়ার রয়েছে, আজকে যদি সেই সিস্টেমিক ফেলিয়ারের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়, আমাকে এমন অনেক দুরূহ বদলের মধ্যেও দাঁড়াতে হতে পারে যার ভাবতে গেলেও আমাকে আতঙ্কিত হতে হচ্ছে। এবং সেই আতঙ্ক হওয়ার মতন ঘটনা আমি ঘটাইনি, কিন্তু আমার ওপর তার ভার এসে পড়লো, অ্যাবসলিউটলি। কিন্তু আমি কিভাবে সেখান থেকে নিজেকে আরো কিছুদিন এই পৃথিবীতে এগিয়ে নিয়ে যাব, কারণ আমরা কোথাও কোথাও তাতেও দেখছি যে কিছু মানুষ তারপরেও হয়তো দেখছেন যে তারটা সুরক্ষিত হলো, বা হয়তো দেখা যাচ্ছে তিনি একটা অন্য কোনো চাকরিতে আরো একটা অন্য পরিসরে নিজের জীবনের অর্থ খুঁজে পাচ্ছেন, বা নিজেদের মধ্যে অনেকের সাপোর্ট সিস্টেম তৈরি হচ্ছে সুমন, যেখানে তারা একে অপরের সঙ্গে এই দুর্ভাবনা ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে এক ধরনের সংহতির ভাষা খুঁজে পাচ্ছেন। সুতরাং আমি বলবো যে একদিকে যেমন আমাদের এই নিরাপত্তাহীনতা, এই আশঙ্কা, এই যন্ত্রণা আছে, এবং যেখানে যে প্রশাসনই থাকুক না কেন, দেশের যে রাজ্যই হোক না কেন, আমরা তো রাজনীতি দিয়ে রাজ্যের নাম করি, আমাদের এটা একটা চর্চা। আমি সেটার ঊর্ধ্বে গিয়ে বলবো এই প্রত্যেকটি সাধারণ মানুষের দায়িত্ব আমরা নিয়েছি। আমরা দায় চাপানোর রাজনীতি থেকে যেন দায়িত্ব নেওয়ার একটা ভাষা কোথাও আলিঙ্গন করতে পারি, কারণ সেই ভাষাটা থেকেই কিন্তু আমরা ক্রমশ সরে যাচ্ছি। আমাদের আঙুল তোলার ভাষাটা অনেক বেশি জরুরি হয়ে যাচ্ছে। আমার প্রবলেম তোমার প্রবলেমের থেকে বড়, আমার দেওয়া সলিউশনটাই বেস্ট, এই দুটি ভাষার থেকে আমাকে নেমে দাঁড়াতে হবে। আমার কৃতকর্মের জন্যও যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে, আমায় দেখতে হবে আজ আমি আর কি করতে পারি, কারণ এই প্রত্যেকটি মানুষের আর্থিক সামাজিক সুরক্ষার একটা দায়বদ্ধতা আমাদের আছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। আমি অনুত্তমার সঙ্গে একটা ব্যাপারে একটু ডিফার করি, সিস্টেমেটিক ফেইলিওর আমি মানতে পারলাম না। ডেলিবারেট সিস্টেমেটিক করাপশন, ডেলিবারেট সিস্টেমেটিক করাপশন, ফেইলিওর ইন্টেনশনাল আর আনইন্টেনশনাল। খুব দ্রুত আমি একজনকে চিনি না, আমার খুব পরিচিত, তার অনেক কষ্ট করে তার হাজবেন্ড মারা গেছিলেন, অনেক কষ্ট করে তার ছেলেকে পড়াশোনা করেছেন, ছেলেটা যেদিনকে চাকরি পেলেন না খুব খুশি হয়েছিলেন। বিশ্বাস করো তিনি জীবনে কোনোদিন 5,000 টাকা একসাথে দেখেনি, সে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এটা গঙ্গার জলে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করব না। আজকে তার কান্না আমি দেখেছি, তার জ্বালাতন আমি দেখেছি। যোগ্য অযোগ্যদের মিশিয়ে দিয়ে, যোগ্যদের শিখণ্ডি করে অযোগ্যদের বাঁচানোর যে নোংরা চেষ্টা সরকার করেছে, তার ফলে এই সিচুয়েশন আজকে দাঁড়িয়েছে। বিক্রি করার কি ছিল? যোগ্যরা চাকরি পেত, কি অসুবিধা ছিল? সব টাকা থেকে কাটমানি খেতে হবে, সব জায়গায় চুরি করতে হবে। এই ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করলো এই সরকার। না, আমি একদম প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে ওই যে তরুণজ্যোতি যে কথাটা বলছে যে বাঁচানোর চেষ্টা, কিন্তু পরিষ্কার করে তো হলফনামা দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যা এসএসসি দিয়েছে, এবং কালকেও সেই তথ্যটা দিয়েছে তারা, এবং কোথাও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়নি যে যারা অযোগ্য তাদেরকে আমরা নিচ্ছি। এখন বাঁচানোর চেষ্টা করে গেছে, যোগ্যদের যাতে চাকরি হয়। এসএসসি যখন যারা পরীক্ষা দিয়ে পারা পরীক্ষা নিয়েছে, তারা যদি কোর্টে দাঁড়িয়ে বলে যে হ্যাঁ অরিজিনাল ওএমআর শিট পাচ্ছি না, তারপরে থাকে না। কোথাও রাজ্য সরকারের সদিচ্ছা এখানে রয়েছে, তারা কিন্তু রেকমেন্ডেশন পেয়ে গিয়েছিল, তাদের হয়ে মামলা করে তিনি হচ্ছেন বিকাশ পুরো জিনিসটা। সিঙ্গেল বেঞ্চে অর্ডারটা কি ছিল? সিঙ্গেল বেঞ্চে অর্ডার ছিল যে কয়েনকে পাওয়া গেছে, তোমার পাওয়ার আছে, বের করে দাও। তুমি চ্যালেঞ্জ করলো আমি দিদির কাছে যাওয়ার আগে দুটো শব্দ বেঁচেছিলাম, তৃতীয় শব্দটাকে বাঁচি। এর আগে বহুবার এই অনুষ্ঠানেই আলোচনা করলাম, বিশ্বাস। কেন বলছি? প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। হাইকোর্টে দাঁড়িয়ে, লোয়ার কোর্টে দাঁড়িয়ে এসএসসি বারবার বলেছে, বিশেষ করে মনে রাখবেন হাইকোর্টে দাঁড়িয়ে, যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, আমরা মেনে নিচ্ছি। ওএমআর শিট ভাবুন, বেশি নম্বরকে কম করা হয়েছে,
কম নম্বরকে বেশি করা হয়েছে, শূন্যকে 53 করা হয়েছে, আর একজন যোগ্যকে অযোগ্য দেখানো হয়েছে। আমি এতে নন্দিনীদির কাছে আসবো। দেখুন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে যেটা হয়, একজন মানুষ যে পরীক্ষা দিতে যাচ্ছে, একটা ছাত্র, অল্প বয়সী ছেলে কিংবা মেয়ে, এতদিনের প্রিপারেশনের পর তার বিশ্বাসটা চলে যাচ্ছে। ইতিমধ্যেই প্রমাণিত যে এসএসসি বলছে আমি দুর্নীতি করেছি। আমি বলছি যে আবার একটা পরীক্ষা দিলে যে কোনো যারা পরীক্ষা নিচ্ছেন তাদের ওপর বিশ্বাসটা কি করে থাকে? এক। দুই হচ্ছে যে বেসরকারি ক্ষেত্রে নানা অভিযোগ এর আগে উঠতো যে ম্যানিপুলেশন হয়েছে ইত্যাদি। সরকারি ক্ষেত্রে লার্জ স্কেলে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিন্তু এর আগে ছিল না। যারা পরীক্ষায় দিচ্ছে, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমরা বারবার টেলিভিশনে দেখিয়েছি, যারা আসছেন তারা বলছেন হ্যাঁ পরীক্ষা তো ভালো দিয়েছি কিন্তু কি হবে কে জানে। এই অনিশ্চয়তা, এই অবিশ্বাস, ট্রাস্ট ইস্যু কোথাও সব থেকে বড় ইস্যু আছে। সবচেয়ে বড় কথা আমি একটা কথা বলি সুমনদা, যে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে এটা রাজনৈতিক দুর্নীতি থেকেও সামাজিক দুর্নীতি সবচাইতে বেশি। এর সোশ্যাল এফেক্ট, কারণ এটা কিন্তু চাপানুতরের জায়গা নয়, এটা বুঝতে হবে বহু মানুষের ভাগ্য নিয়ে আমরা খেলছি, এবং তার যে কি অসীম মানে একটা ফলাফল আমরা তো কেউ বুঝতে পারছি না। সবচেয়ে মুশকিল যেটা অনুত্তমাদিও বলেন, আমরা না আসলে কেউ অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাস করি না। আমাদের দেশের রাজনীতিতে অ্যাকাউন্টেবিলিটি কিছু নেই, কারণ যাই আপনি করুন, আপনি 5 বছর এমএলএ থাকবেন, আপনি এমপি থাকবেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন, আপনার তো কারোর কাছে কোনো দায়বদ্ধতা নেই, আপনি হয়ে গেছেন। আর বড় অন্যায় করলেও পার পাওয়া যায়। আমাদের দেশে অর্থনৈতিক দুর্নীতি বা এরকম দুর্নীতি করে কার কতদিন জেল হয়েছে, কাকে কতদিন আপনি আটকাতে পেরেছেন। তার থেকেও বড় কথা বলি, আপনি বলছেন তো যারা পরীক্ষা দিয়ে পায়নি, আমি বলি অনুত্তমাদি যেটা বললেন, যাদের চাকরিগুলো রয়েছে চলে যাবার ভয়। আমি যেহেতু যে জিনিসটা নিয়ে কাজ করি, পুরুষ মানুষ তো বেশি আছেন এই সংখ্যায়, বিশ্বাস করবেন আমার কাছে অনেক পুরুষ মানুষ আসছেন যাদের চাকরি চলে যেতে পারে এই ভয়ে, যাদের অনেকে স্ত্রীরা তাদের ছেড়ে চলে গেছেন। এটা কি সামাজিক দুর্নীতি নয়? একদম। আমি বলছি এই বিশ্বাসের জায়গা থেকে আমার পরের প্রতিবেদন, যে যারা 2022 এবং 23-এ ওই বিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছিলেন যে নিয়োগ হবে, এখনও কেন নিয়োগ হলো না, তারা প্রশ্ন তুলছেন। সব থেকে বড় কথা, তারা হতাশ হচ্ছেন। দেখুন, নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে, পরীক্ষা হচ্ছে, রেজাল্ট বেরোচ্ছে, টেট পাস করছেন অসংখ্য চাকরি প্রার্থী, কিন্তু নিয়োগ হচ্ছে না। এ এক অদ্ভুত পরিস্থিতি। আর এই আবহেই চাঞ্চল্যকর দাবি করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। টেট এবং রিক্রুটমেন্ট এ দুটো কিন্তু এক নয়। টেট একটি রিক্রুটমেন্ট মানে প্রসেসে একটি সূচক মাত্র। আউট অফ 50 5 নম্বর অ্যালট করা থাকে টেটে, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। টেট চাকরি পাওয়ার একমাত্র ভিত্তি নয়, অন্যান্য ক্রাইটেরিয়া তার রয়েছে। অতএব আমাকে দেখতে হবে শূন্যপদ আছে কিনা। পর্ষদ তখনই বিজ্ঞাপন দেবে যখন বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্যপদ আসবে। তথ্য বলছে তৃণমূল সরকারের আমলে 5 বার প্রাইমারি টেট হয়েছে। 2012 সালে যে টেট হয়েছে তাতে 17,000-এর মতো নিয়োগ হলেও দুর্নীতির অভিযোগে তা আদালতে বিচারাধীন। এরপর 2014 সালে প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরীক্ষা হয় 2015-এ। সেই টেটেও দুর্নীতির অভিযোগ ওঠে, যার তদন্ত করছে সিবিআই। 2017 সালের 9 অক্টোবর ফের টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার পরীক্ষা হয় 2021-এর 31শে জানুয়ারি। রেজাল্ট বের হয় 22-এর 10ই জানুয়ারি, অর্থাৎ পরীক্ষার 1 বছর পর। 2024-এ 9,533 জনের নিয়োগ হয়। এরপর 2022-এ ফের টেট পরীক্ষা হয়। ফল বের হয় 2023-এর ফেব্রুয়ারিতে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াই হয়নি। 23শে ডিসেম্বরে ফের টেট হয়, তার রেজাল্ট এখনো বের হয়নি। আর 2024 সালে তো পরীক্ষাই হয়নি। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সভাপতি বছর বছর টেট পরীক্ষার আশ্বাস দিয়েছিলেন। টেট এবং নিয়োগ দুটো কিন্তু পৃথক। অনারেবল সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে কিন্তু আমরা পর্ষদ কিন্তু পরীক্ষা নিয়েছে, এবং এনসিটির গাইডলাইন সেখানে মেনশন করা আছে পর্ষদ এভরি ইয়ারে অ্যাটলিস্ট একবার টেট নেবে। খুব তাড়াতাড়ি আমরা সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে যাব, তারপরে আমরা নিয়োগ করতে পারবো। পুরনো বক্তব্য নিয়ে এখন নতুন সাফাই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির গলায়। আমি আগেও বলেছিলাম যে বছরে 2 বার নিয়োগ করা যাবে, কেন করা গেল না? 2020-22 ব্যাচে যারা ডিএলএড পাস করেছিলেন, প্যানেলের ওপরে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ে
তার ভিত্তিতে আমরা নিয়োগ দিয়েছি। কতজন টেট উত্তীর্ণ হয়েছেন এবং কত এখন ভ্যাকেন্সি আছে? আমাদের ভ্যাকেন্সি এখন বলা যাবে না, কারণ এখনো আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে এখনো শূন্যপদ পাইনি। ভ্যাকেন্সি পাওয়ার সাথে সাথে আমরা বিজ্ঞাপন দেব। আমার ভ্যাকেন্সি আছে ধরুন 1 লক্ষ, টেট পাস করেছে 5 লক্ষ, তাহলে 1 লক্ষ ব্যক্তিকে চাকরি দিতে হলে কিভাবে দেব? মেরিট অনুসারে চাকরি দেবো, 5 লক্ষকে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী আবার অতীতে চাকরি আটকে যাওয়ার জন্য বারবার কখনো বিরোধী দল কখনো মামলাকে দায়ী করেছেন। সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে, কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে। আর সেই একই যুক্তি শোনা যাচ্ছে পর্ষদ সভাপতির মুখেও, কিন্তু বিরোধীরা এই দাবি উড়িয়ে দিচ্ছে। চেয়ারম্যান গৌতম পাল একেবারে গলা ফুলিয়ে বলেছিলেন বছরে 2বার পরীক্ষা হবে, 2বার নিয়োগ হবে। তারপর 50,000 শূন্য পদ, অথচ নিয়োগ নেই। এদিকে মঙ্গলবারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্য পদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে টেট নিয়োগের অন্যতম সূচক মাত্র। মোট 50 নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর। অসংখ্য তরুণ তরুণী বেকার, সরকারি চাকরির জন্য খাটছেন। একটা করে বছর পেরোচ্ছে, বয়স বাড়ছে, সেই সঙ্গে নিয়োগে নিত্য নতুন দুর্নীতির অভিযোগ উঠছে। তাহলে এই কর্মপ্রার্থীরা যাবেন কোথায়? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজনীতিবিদরা বরাবরই ভোটের আগে জনগণেশের সামনে একেবারে দুহাত পেতে দেন। উল্টো দিকে জনগণেশও প্রত্যেক বাজেটের আগে সরকারের সামনে দুহাত পাতেন। 26শে ভোটের আগে কাল বিধানসভায় শেষ পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে কি চমক থাকে সেদিকে সবার নজর। ভোটের কথা ভেবে সরকার লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্পে কি আরও দরাজহস্ত হবে? রাজ্য সরকারি কর্মীদের কি ডিএ বাড়লে কতটা? নানা প্রশ্ন থাকছেই। আর বাজেটের খুঁত ধরতে বিরোধীরাও একেবারে কোমর বেঁধে তৈরি থাকছেন। তার আগে সেসব নিয়ে অ্যানিমেশন একটু রসিকতা করার জন্য আবার কেস দেবেন না প্লিজ? কিস দেবেন না প্লিজ? আচ্ছা জ্যোতিষমশাই, রাজ্য বাজেটে কি থাকবে? ওম ক্রিং ব্রিং জিং জাগ জিং ঝটপট। ওম রিং 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 ঝটপট। কিস দেবেন না প্লিজ?